দেশের নাগরিক হিসেবে আমাদের সবার জানা উচিত এই লটা ঠিক কি নিয়ে। এবার জানা যাক গভর্নমেন্ট কেন ইউসিসি আনতে চাইছে। বিজেপি গভর্নমেন্ট এই সমস্ত পয়েন্ট সামনে রেখেই ইউসিসি আনার চেষ্টায় রয়েছে। হ্যালো ভিউয়ার্স, ইউনিফর্ম সিভিল কোড নিয়ে একটা যে পলিটিক্যাল বাকবিতণ্ডা হচ্ছে সেটা হয়তো অনেকেই দেখেছেন, যে কারণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড নিয়ে ল পাস করার আগে পাবলিক ওপিনিয়নের কথা ভাবছে। দেশের নাগরিক হিসেবে আমাদের সবার জানা উচিত এই লটা ঠিক কি নিয়ে। বিজেপি গভর্নমেন্ট কেন চাইছে এই লটা নিয়ে আসতে, আর কেনই বা অপোজিশনরা বিশেষ করে মাইনরিটি সম্প্রদায় অর্থাৎ মুসলিম আর শিখরা এই লয়ের বিরোধিতা করছে, আসুন জানা যাক। আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অনে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। আমাদের দেশ ভারতবর্ষ হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এক চিরন্তন নিদর্শন। কত জাতি, কত ধর্ম, কত বর্ণ সেটা কারোরই অজানা নয়। সব ধর্মের মানুষ আলাদা আলাদা রীতিনীতি নিয়ম মেনে চলে, সে বিয়ে শাদী করা নিয়েই হোক বা উত্তরাধিকার নিয়েই হোক। শুধু তাই নয়, ভারতের সংবিধানও আলাদা আলাদা ধর্ম অনুযায়ী এইসব রীতিনীতিকে অনেক পার্সোনাল লয়ের মাধ্যমে আইনানুগ করেছে, যেমন হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা মুসলিম পার্সোনাল ল অর্থাৎ শরিয়ত, বা খ্রিস্টান আর পার্সিদের জন্য ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট 1925 এটসেট্রা। আর ঠিক সেখানে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে সমস্ত পার্সোনাল ম্যাটার যেমন বিয়ে, ডাইভোর্স, উত্তরাধিকার, অ্যাডপশন এটসেট্রা একই আইনের অধীনে আসবে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। এই ল এলে ধর্মভিত্তিক যেসব পার্সোনাল লসগুলো আছে সেগুলো যে মডিফাই করতে হবেই এটা বলাই বাহুল্য। আসুন কিছু সহজ এক্সাম্পল দিয়ে বোঝা যাক ইউনিফর্ম সিভিল কোডের জন্য এক্সিস্টিং আইনগুলো কিভাবে চেঞ্জ হতে পারে। প্রথমেই ধরা যাক হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 বা হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956। এই অ্যাক্ট অনুযায়ী হিন্দু ছেলে আর মেয়েদের বিয়ের একটা মিনিমাম বয়স নির্ধারণ করা আছে, কিন্তু এই ম্যারেজ অ্যাক্টের সেকশন 2/2-তে এটাও বলা আছে শিডিউল ট্রাইবরা এই আইনের এক্সেপশন অর্থাৎ তারা চাইলে এই আইনকে ওভাররাইডও করতে পারে। কিন্তু ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড লাগু হলে হয়তো এই এক্সেপশনটা আর থাকবে না। এবার ধরা যাক মুসলিম পার্সোনাল অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937 অর্থাৎ শরিয়তি আইন। ভারতে মুসলিমদের সব পার্সোনাল ম্যাটার্স যেমন বিয়ে, ডাইভোর্স সব এই আইন অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। বাট ইউসিসি চলে এলে শরিয়ত আইন অনুযায়ী মুসলিমদের বিয়ে করার যে মিনিমাম এজ সেটা হয়তো চেঞ্জ হয়ে যাবে, আর পলিগামি অর্থাৎ বহুবিবাহ প্রথাও হয়তো বন্ধ হয়ে যেতে পারে। থার্ড ধরা যাক শিখ ধর্মকে। শিখদের ম্যারেজ প্রথা চলে আনন্দ ম্যারেজ অ্যাক্ট অফ 1909 অনুসারে। এই আনন্দ ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী শিখদের কোনো ডাইভোর্সের প্রভিশন নেই, তাই শিখদের ডাইভোর্স বা সেপারেশন পরিচালিত হয় হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী। ইউসিসি চলে এলে কমন ল লাগু হবে পুরো কমিউনিটি আর আনন্দ অ্যাক্ট অনুযায়ী রেজিস্টার্ড সমস্ত বিয়ের ওপর। ফোর্থ হচ্ছে পার্সি। ইন্ডিয়াতে পার্সিদের পার্সোনাল ম্যাটার্স পরিচালিত হয় পার্সি ম্যারেজ অ্যান্ড ডাইভোর্স অ্যাক্ট 1936 অনুযায়ী। পার্সি রীতি অনুযায়ী কোনো পার্সি মহিলা যদি অন্য ধর্মের কাউকে বিয়ে করে তাহলে সেই মহিলা আর কখনো কোনো পার্সি রিচুয়ালে ফলো করতে পারবে না। কোনো পার্সি দ্বারা অ্যাডাপ্ট করা অন্য ধর্মের মেয়েও কোনো পার্সি রীতি ফলো করতে পারে না, যদিও অ্যাডাপ্টেড ছেলে হলে সে করতে পারবে। ইউসিসি চলে এলে এইসব লগুলো হয়তো আর থাকবে না। ফিফথ হচ্ছে খ্রিস্টান ধর্ম। এই ধর্মের মানুষদের রীতিনীতি পরিচালিত হয় খ্রিস্টান পার্সোনাল ল অনুযায়ী আর সাকসেশন অ্যাক্ট 1925 অনুযায়ী। খ্রিস্টান ল অনুযায়ী মিউচুয়াল ডিভোর্স পেতে হলে 2 বছরের সেপারেশন ম্যান্ডেটরি। সাকসেশন অ্যাক্ট অনুযায়ী সন্তান মারা গেলে তার প্রপার্টিতে মায়ের কোনো রাইট থাকে না, পুরো রাইট থাকে বাবাদের। ইউসিসি লাগু হলে এইসব নিয়ম হয়তো আর থাকবে না। এটা তো গেল ইউনিফর্ম সিভিল কোডের জন্য পার্সোনাল লগুলো কিভাবে চেঞ্জ হতে পারে। এবার জানা যাক গভর্নমেন্ট কেন ইউসিসি আনতে চাইছে আর কেনই বা এটা পলিটিক্যাল ডিবেট হয়ে দাঁড়িয়েছে। প্রথমেই বলে রাখি, বিজেপির ভোটিং ম্যানিফেস্টোতে কাশ্মীর থেকে আর্টিকেল 370 সরানো বা অযোধ্যাতে রাম মন্দির বানানো যেমন ছিল, ঠিক তেমনই এটাও ছিল যে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসা। সুতরাং বিজেপি গভর্নমেন্ট তাদের ভোটিং প্রমিস অনুযায়ী কাজ করছে।
বাট আমাদের এটা বোঝার চেষ্টা করা উচিত গভর্নমেন্ট কেন এটা আনতে চাইছে। অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তার এক ভাষণে এও বলেছিলেন যে ইন্ডিয়া কখনোই এফিশিয়েন্টলি কাজ করতে পারবে না আলাদা আলাদা ধর্মের আলাদা আলাদা আইন নিয়ে। ইউসিসির উপকারিতাগুলো এবার একটু পয়েন্ট ওয়াইজ বোঝা যাক। নাম্বার 1, সেকুলারিজম আর ইন্টিগ্রিটি বাড়াতে হেল্প করবে। নাম্বার 2, ভারতে ইন্টারকাস্ট বা ইন্টার রিলিজিয়ান ম্যারেজ বা রিলেশনশিপ নিয়ে যে সমস্যা দেখা দেয় সেই সব সমস্যা মিটে যাবে। ইন্টার রিলিজিয়ান বা ইন্টারকাস্ট ফেথ বাড়াতে হেল্প করবে এই ল। নাম্বার 3, জেন্ডার ইকুয়ালিটিতেও হেল্প করবে এই ল। কিছু ধর্মের পার্সোনাল ল অনুযায়ী সাকসেশন বা উত্তরাধিকারের ব্যাপারে মহিলারা বঞ্চিত হয়। ইউসিসি চলে এলে এই বৈষম্যটা আর থাকবে না। নাম্বার 4, জুডিশিয়াল সিস্টেমেও হেল্প করবে ইউসিসি। বর্তমান লিগাল সিস্টেম এইসব পার্সোনাল লজ এর কমপ্লেক্সিটি নিয়ে হয়তো ওভারবার্ডেন্ড। ইউসিসি চলে এলে এইসব ম্যাটারগুলো স্ট্রিমলাইন হয়ে যাবে। বিজেপি গভর্নমেন্ট এই সমস্ত পয়েন্ট সামনে রেখেই ইউসিসি আনার চেষ্টায় রয়েছে। বাট পাঞ্জাবের আকালি দল থেকে শুরু করে ম্যাক্সিমাম অপোজিশন পার্টিরাই এই ইউসিসির বিরোধিতা করছে। মাইনরিটি কমিউনিটির ভয় হচ্ছে এই আইন চলে এলে তাদের এক্সিস্টেন্স হয়তো সংকটে চলে আসবে। তারা এটাও বলছে ভারতবর্ষের মেন আইডেন্টিটি হলো তার বৈচিত্র্য। দেশের বর্তমান আইন যথেষ্ট মজবুত এই বৈচিত্র্যকে ধরে রাখার জন্য। আপনাদের ইউসিসি নিয়ে পুরো ব্যাপারটা জানালাম। এবার আপনারাই ইউসিসি নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আপনার দৃষ্টিভঙ্গি হয়তো অন্যের ভালো লাগলে সেও হয়তো নিজের দৃষ্টিভঙ্গি আপনার মতো করে নেবে, তবেই গণতন্ত্রের জয় হবে। এই নিয়ে আপনাদের আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই জানান, আমরা আপনাদের কোয়ারির উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা? আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটা আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরবো এরকমই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে কথা বলতে। ততদিন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।